নমস্কার। আমরা আজকে আবার চলে এসেছি ভগবান শ্রীরামকৃষ্ণের গল্প নিয়ে। আজকে আমরা যেখান থেকে পাঠ করব সেটা 1883 খ্রিস্টাব্দে 28শে ডিসেম্বর বহুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে। এই গল্পটি পাঠ করার একটু আগে থেকে পাঠ করলে এটির উদ্দেশ্যটি, গল্প বলার উদ্দেশ্যটি ঠাকুরের বোঝা যাবে। তো আমরা একটু আগে থেকে পাঠ শুরু করছি। ঠাকুর বলছেন, আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটী তলায়, গৌরাঙ্গের সংকীর্তনের তলে দেখেছিলাম। তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমাকে দেখেছিলাম। এখানে তোমাকে বলতে মাস্টারমশাইকে বোঝাচ্ছেন। আবার বলছেন ঠাকুর, গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ও দেশের শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন বাহ্যে যাওয়ার জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি। তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গা টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। তোতাপুরীর উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। এবারে ঠাকুর গল্পে প্রবেশ করছেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেল। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ, আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাঁকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। গল্প ঠাকুর এখানেই শেষ করলেন, কিন্তু আমরা আরেকটু পাঠ করব, তাহলে আমাদের এই
গল্পটা স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদের একটা ধ্যান চিত্র মনে সুন্দরভাবে গেঁথে যাবে। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্যে দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কহিতে কহিতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। এখানে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থানে সাধনের স্থান। এখানে কত ব্যাকুলতা হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মণির সঙ্গে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। আজকের মতো পাঠ আমরা এখানেই রাখলাম। পরের দিন আবার আমরা আসব ঠাকুরের আরেকটি অন্য গল্প নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।